দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটস। থিম, কোয়েশ্চেনটা হচ্ছে থিম, অর্থাৎ এর থিমটা কি, বিষয়বস্তুটা কি। ভেরিয়াস ন্যাচারাল ক্রিয়েচার্স আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পোয়েম অফ দ্য আর্থ। আমাদের পৃথিবীর অনেক প্রাকৃতিক যে জীব সেগুলো প্রতিনিধিত্ব করে পৃথিবী, অর্থাৎ পৃথিবীতে অনেকগুলো প্রাকৃতিক জীব যারা পৃথিবীর প্রতিনিধিত্ব করে। দে আর সিম্বলাইজ, তাদের প্রত্যেককে সিম্বলাইজড করা হয়েছে, অর্থাৎ তাদেরকে তুলে ধরা হয়েছে অন্যরকম ভাবে। সেলিব্রেশন অফ নেচার থ্রু আউট দ্য ইয়ার্স ইন্ডিকেট দ্যাট পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। সেলিব্রেশন অফ নেচার, প্রকৃতির যে সেলিব্রেশন, উদযাপন, থ্রু আউট দ্য ইয়ার্স, সারা বছর ধরে, ইন্ডিকেট দ্যাট, নির্দেশ করে যে, পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর যে কবিতা সেটা কোনোদিনই মারা যাবে না, শেষ হয়ে যাবে না। বার্ডস আর টায়ার্ড, পাখিরা ক্লান্ত। বাট then the grasshopper sings in a low voice representing the voice of art. যখন পাখিরা ক্লান্ত হয়ে গেল তখন তাদের জায়গাটা নিল গ্রাসহপার। সে খুব আস্তে সাউন্ড হলেও গান গাইছে। সেও হচ্ছে পৃথিবীর একটা ভয়েস, পৃথিবীর একটা স্বর। Art will remain alive with any natural creatures. পৃথিবীতে প্রচুর ধরনের জীবজন্তু আছে, কীটপতঙ্গ আছে, সরীসৃপ আছে। কারোর না কারোর মাধ্যমে পৃথিবী বেঁচে থাকবে, তার ক্রিয়েচারের মাধ্যমে, তার জীব এর মাধ্যমে। ইটার্নাল বিউটি অন আর্থ লাস্টস লং উইথ সাইকেল অফ নেচার। এই যে পৃথিবীর যে সৌন্দর্য সেটা লাস্ট লং, অর্থাৎ টিকে থাকবে। উইথ দ্য সাইকেল অফ নেচার, সাইকেল অফ নেচার মানে এই যে প্রকৃতির কোলে যে প্রতি মুহূর্ত সাইকেল হচ্ছে, অর্থাৎ একটা রূপ থেকে আর একটা রূপ, একটা রূপ থেকে চক্রাকারে ঘুরছে। আমাদের যে বৈশিষ্ট্য, পৃথিবীর যে বৈশিষ্ট্য, পৃথিবীর যে সৌন্দর্য, পৃথিবীর যে অনুভূতি, সেগুলো চক্রাকারে ঘুরছে। এবং একটা জীবের, একটা জীব যদি সাইলেন্ট হয়ে যায়, অন্য একটা জীব তার ভূমিকা পালন করছে, আবার সে সাইলেন্ট হয়ে গেলে অন্য একটা জীব তার ভূমিকা পালন করছে, অর্থাৎ গান গাইছে। সেটাই বলছি যে একটা থেকে একটা সাইক্লিক আকারে, চক্রাকারে তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে ঘুরে বেড়াচ্ছেন। ইন উইন্টার when nature is frost, in nature cricket sings as a spokesperson of the earth. যখন শীতকাল, শীতকালে যেমন ক্রিকেট গান গাইছে, সেরকম গরমকালে গ্রাস হপার গান গাইছে। অর্থাৎ এইভাবে প্রকৃতির মাধ্যমে পৃথিবী বেঁচে রয়েছে। দাস পোয়েট্রি অফ আর্থ উইল সিং ফর এভার। এইভাবে পৃথিবীর যে কবিতা চিরদিনের জন্য বজায় থাকবে। নেক্সট, রোম্যান্টিক পোয়েট্রি অর নেচার পোয়েম। এরকম কবিতা যেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি এগুলো নিয়ে আলোচনা করছি। আগে আমি বলে দেবো, তারপরে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, বুঝতে না পারলে। রোম্যান্টিসিজম ইজ সিনোনিমাস উইথ নেচার পোয়েম, অর্থাৎ তাদেরকেই আমরা রোম্যান্টিক বলবো যেই কবিতা বা গল্পের মাধ্যমে প্রকৃতির টাচ, প্রকৃতির স্পর্শ আমরা পাবো। ন্যাচারাল ক্রিয়েচার্স প্লে a vital part to represent the poem. অর্থাৎ এখানেও প্রকৃতির যে জীব, প্রকৃতির যে ছোট ছোট স্রষ্টা বা জীব বা কীটপতঙ্গ, তারা একটা ভাইটাল পার্ট প্লে করছে। জন কিটস ইজ রিগার্ডেড অ্যাজ আ চ্যাম্পিয়ন অফ নেচার পোয়েট। জন কিটসকে বলা হয় চ্যাম্পিয়ন অফ নেচার পোয়েট। কবি কে বলা হয় এই যে প্রকৃতির যে কবি,
তার শ্রেষ্ঠ কবি হিসাবে তাকে সম্মান দেওয়া হয় জন কিটসকে। সো it is quite natural to find the touch of natural beauty. এটা খুব স্বাভাবিক যে তার কবিতার মধ্যে প্রকৃতির যে বৈশিষ্ট্য, প্রকৃতির যে সৌন্দর্য তা ফুটে ওঠে, তা পায়। In his poems, তার কবিতার মধ্যে দিয়ে কিটস personified all his own personal feelings, তার নিজস্ব সমস্ত ব্যক্তিগত অনুভূতিগুলো তুলে ধরেছেন and emotions, তার আবেগ কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন in this poem. He finds beauty in all aspects of nature, তিনি প্রকৃতির সমস্ত ক্ষেত্রে সৌন্দর্য ছড়িয়ে দিয়েছেন এবং সেই সৌন্দর্য থেকে তিনি আনন্দ, তিনি সৌন্দর্য, তিনি উৎসাহ পাচ্ছেন। মিউজিক অফ গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট আর গ্লোরিফাইড বাই হিম, তাহলে গ্রাসহপার আর ক্রিকেট দুজনেরই যে গান, দুজনেরই যে সং, সেগুলো উনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। কিটস ডিফাইন পোয়েট্রি অ্যাজ এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। কিটস সুন্দরভাবে পোয়েট্রির একটা সংজ্ঞা দিয়েছেন, কবিতার একটা সংজ্ঞা দিয়েছেন। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, অর্থাৎ সেই সৌন্দর্য, যার মধ্যেই সৌন্দর্য আছে সেটাই চিরকাল আমাদের আনন্দ দেবে। গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট আর হিজ সোর্স অফ ইন্সপিরেশন ফর হিজ ক্রিয়েশন। তাহলে এই কবিতাতে গ্রাসহপার এবং ক্রিকেট এই দুটি জীবই তাকে অনুপ্রেরণা দিয়েছে তার এই কবিতাটা লিখতে। সো দিস ইজ এ ট্রু এক্সাম্পল অফ এ রোম্যান্টিক পোয়েম। সেই জন্য এটাকে বলা হয় যে এই কবিতাটা হলো রোম্যান্টিক পোয়েমের একটা আদর্শ উদাহরণ। নেক্সট, শ্যাল আই কম্পেয়ার দি উইলিয়াম শেক্সপিয়ার, এরও থিম। দ্য থিম of this sonnet is victory of love over the ravages of time. তাহলে এই সনেটেরও যে বক্তব্য হলো, সময় সবাইকে শেষ করে দেয়, সময় সবাইকে মেরে দেয়, কিন্তু ভিক্টরি অফ লাভ অর্থাৎ ভালোবাসা, তার যে জয়, তার যে গ্লোরিফিকেশন, গরিমা জীবিত থাকবে। যতই সময় সবাইকেই মেরে দিক না কেন, কিন্তু ভালোবাসা এবং তার গরিমা বজায় থাকবে। বিউটি ইজ নট ফেডেড বাট রিমেইন পার্মানেন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সনেট। বিউটি কখনো ফেড হবে না, অর্থাৎ ধূসর হবে না, বরং সেটা পার্মানেন্ট থেকে যাবে। এটাই তিনি তুলে ধরেছেন এই সনেটের মাধ্যমে। We all know beauty lasts for a moment, for some days or years. আমরা প্রত্যেকেই জানি যে সুন্দর বা সৌন্দর্য খুব অল্প সময়ের জন্য বা কিছু দিনের জন্য বা কিছু বছরের জন্য থাকে, সব সময়ের জন্য থাকে না। অর্থাৎ আমাদের যে স্কিন, আমাদের যে সৌন্দর্য, আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবসময় সময় আমাদেরকে আঘাত করে এবং সময়ের হাতে আমরা আস্তে 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 বুড়ো হয়ে যায় বা বুড়ি হয়ে যায়। কিন্তু বাট পোয়েটস ফ্রেন্ডস বিউটি, কিন্তু কবির যে বন্ধু, তার সৌন্দর্য উইল রিমেন ফর এভার, থেকে যাবে সারা জীবন, থ্রু হিজ সনেট, এই সনেটের মাধ্যমে সারা জীবন থেকে যাবে। This argument is presented by 3 quatrains. এই যে ব্যাখ্যাটা 3টি কোয়াট্রেনের মাধ্যমে কবি দিয়েছে, অর্থাৎ তিনি আর্গুমেন্ট করে করে বোঝানোর চেষ্টা করেছেন। বাই মিনস অফ ডিফারেন্ট ইমেজেস, বিভিন্ন ইমেজকে তুলে ধরে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এন্টায়ার থিম ইজ সামড আপ থ্রু কনক্লুডিং কাপলেট।
এবং যে শেষের যে কাপলেট, শেষের যে দুটো লাইন, সেই লাইনের মাধ্যমে সামারিটা সংক্ষেপে তিনি তুলে ধরেছেন। এভরি বিউটিফুল অবজেক্ট উইল বি ডিকেইড, প্রত্যেক সুন্দর বস্তু আস্তে আস্তে ক্ষয় হবে, আস্তে আস্তে ধ্বংস হবে, সময়ের সাথে সাথে তা শেষ হয়ে যাবে। বাট কিন্তু পোয়েটস ফ্রেন্ড উইল রিমেন অ্যালাইভ থ্রু দিস সনেট, কিন্তু কবির যে বন্ধু এবং তার যে সৌন্দর্য সেটা অ্যালাইভ থাকবে, জীবিত থাকবে সারা জীবন থ্রু দিস সনেট। অর্থাৎ এই কবিতাটা যেই পড়বে সেই কবিকে দেখতে পাবে এবং কবির বন্ধুকেও দেখতে পাবে মনে মনে, এবং তাদের চোখে যে এই সনেটটা পড়বে তাদের কাছেই, তাদের চোখে কবি এবং তার বন্ধু আজীবন জীবিত থাকবে। এবারে টাইটেল, স্যালারি কম্পেয়ার টাইটেল, ইম্পর্টেন্স অফ টাইটেল, মানে ফার্স্ট লাইনটা। উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ নট গিভন দ্য টাইটেল, অর্থাৎ এই টাইটেলটা উইলিয়াম শেক্সপিয়ার দেননি, স্যালারি কম্পেয়ার দি। এই যে টাইটেলটা আমরা পড়ি, এই টাইটেলটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার দেননি। ইট ইজ ডিসাইডেড ইন নিউমেরিক্যাল অর্ডার্স, নাম্বার দেখে দেখে এটা বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ সনেট নাম্বার 1, সনেট নাম্বার 2, সনেট নাম্বার 3, যেমন সনেট নাম্বার 18, এইভাবে পরপর পরপর সনেট নাম্বার দেখে টাইটেলগুলো দেওয়া হয়েছে। While no title is given, যখন কোনো টাইটেল দেওয়া হয় না, অর্থাৎ কবি দেন না, অনেক আছে কবি যারা টাইটেল দিতে ভুলে যান, then the first line is taken as a title, তখন কবিতার প্রথম লাইনটা, এটা অল ওভার ওয়ার্ল্ডে এই নিয়মটা আছে, যখন কোনো কবিতার নাম আমরা পাই না বা কবি দিতে ভুলে গেছেন, তখন প্রথম লাইনটা কবিতার টাইটেল হিসাবে ধরে নেওয়া হয়। As it is decided in our present poem, present sonnet, যেমন ভাবে আমাদের বর্তমান যে সনেট, সেই সনেটের এটা স্থির হয়েছে। This sonnet starts with a rhetorical interrogation, অর্থাৎ এই সনেটটার ফার্স্ট লাইনটা শুরু হয়েছে একটা প্রশ্ন দিয়ে, স্যালাই কম্পেয়ার দিয়ে শুরু হয়েছে। The poet is confused, কবি নিজেই কনফিউজড, whether he should compare his friend's beauty with that of summer or not, সামারের সাথে, গ্রীষ্মকালের সাথে তার বন্ধুর সৌন্দর্য তিনি কম্পেয়ার করবেন না করবেন না, উনি কনফিউজড হয়ে আছে। বিকজ, কারণ, অ্যাকর্ডিং টু হিম, তার মতে, his friend's beauty is more beautiful than summer, তার মতে তার বন্ধুর সৌন্দর্য অনেক বেশি সুন্দর সামারের থেকে, গ্রীষ্মকালের থেকে। ফেয়ার এলিমেন্টস উইল ডিস্ট্রয়, সুন্দর জিনিস, সুন্দর অনুভূতি বা সুন্দর যে স্কিম, সেগুলো সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল, মৃত্যুকে আমরা অ্যাভয়েড করতে পারি না, মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু আমাদের হবেই। বাট ডেথ উইল নট ফিনিশ হিজ পোয়েটস বিউটি, বাট ইট উইল কনকার টাইম। ডেথ কখনো কবির যে সৌন্দর্য, কবিকে মেরে দিতে পারে, কবির সৌন্দর্য কিন্তু কখনো মারতে পারবে না, এ সময়কে জয় করবে। যেমন গত এই কবিতাটা পড়ানোর সময় অমিত আমাকে একটা প্রশ্ন করেছিল যে স্যার এটা কি করে হয়। কবিতাটা পড়ছি, পড়তে পড়তে কবি বলছেন যে কবি মারা যাবেন, কবির বন্ধু কিন্তু তারপরেও জীবিত থাকবেন, কিভাবে? তখন ওকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়েছিলাম, তোরা ক্লাসে ছিলিস নাকি জানি না, যে একটা ধর গোলাপ তুই নিয়ে এলি, গোলাপটা নিয়ে এসে বইয়ের মধ্যে
প্রথম দিন বইয়ের ওপরে রাখলি, তারপরে বইয়ের মধ্যে রাখলি। তাহলে গোলাপের সৌন্দর্য তুই প্রথম পেলি, এবার গোলাপটা তুই বইয়ের মধ্যে রেখে দিলি, দুদিন পর গোলাপটা শুকিয়ে গেল, ফেলে দিলি। কিন্তু যখন গোলাপটা নিয়ে আসা হলো, তার যে সৌন্দর্য, তার যে অনুভূতি, সেটা কিন্তু তোর চোখ, তোর নাক, তোর কান গ্রহণ করেছে। সেই অনুভূতিটা তুই কখনো ভুলবি না, তোর মনের মধ্যে থাকবে ঠিক সেই জিনিসটা। অর্থাৎ মনের ভেতরে কবির সৌন্দর্য অনুভূতিটা সারা জীবন বেঁচে থাকবে। Thus, poet's time-love theme will evolve throughout the poem. তাই কবির যে সময় কেন্দ্রিক, ভালোবাসা এবং সময় কেন্দ্রিক যে থিম, বিষয়বস্তু, সেটা গোটা কবিতা জুড়ে ঘুরে বেরিয়েছে। সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। সেই জন্য আমরা বলতে পারি যে এই কবিতার টাইটেলটা সঠিক।